ভাবা যায় বাংলাদেশের একজন বিজ্ঞানীর লেখা বই পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে রাখা হয়, আর সেখানে তাকে বাঙালিও চেনেন না, নামও শোনেননি হয়তো অনেকে। আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব। বাংলাদেশের একজন বিজ্ঞানী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে স্টিফেন হকিং বলেছিলেন, সে সেরা, আমি তার কাছে কিছুই না। সায়েন্স ওয়ার্ল্ড নামে একটি বিজ্ঞান ম্যাগাজিন 2007 সালের জামাল নজরুল ইসলামকে নিয়ে একটি ফিচার ছাপিয়েছিলেন। বাংলাদেশের কোনো ম্যাগাজিনে ওনাকে নিয়ে লেখা এটিই ছিল প্রথম ও শেষ ফিচার। কৃষ্ণ বিবর নামে ওনার একটি বই আছে যেটা বাংলাদেশে খুঁজে পাওয়া কষ্টকর। শুধু এটাই নয়, কৃষ্ণ বিবর, দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স, রোটেটিং ফিল্ড ইন দ্য জেনারেল রিলেটিভিটি, বইগুলো অক্সফোর্ড, ক্যামব্রিজ আর হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয় সহ আরও 100টারও বেশি বিশ্ববিদ্যালয় এখনও পড়ানো হয়। কিন্তু যে দেশে তিনি জন্মেছিলেন সেই দেশের কোনো একটা বিশ্ববিদ্যালয়েও তার বই থেকে কোনো লেকচার দেওয়া হয় না বলে জানা যায়। 2001 সালে যখন পৃথিবী ধ্বংস হবার একটা গুজব উঠেছিল, তখন জামান নজরুল ইসলাম অঙ্ক কষে বলেছিলেন পৃথিবী তার কক্ষপথ থেকে ছুটে চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। স্টিফেন হকিংকে চেনেন না এমন কোনো মানুষ খুব কমই আছে। ওনার লেখা আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি 1 কোটি কপিরও বেশি বিক্রি হয়েছিল সারা বিশ্বে। এ বইটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল 1988 সালে, কিন্তু বইটি প্রকাশের প্রায় 5 বছর আগে 1983 সালে জামান নজরুল ইসলাম দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স বইটি লিখেছিলেন। দুটো বই প্রায় একই সব টপিকের উপর লেখা: ব্ল্যাক হোল, ওয়ার্ম হোল, সুপারনোভা, কসমিক রেডিয়েশন, প্যারালাল ইউনিভার্স, বাটারফ্লাই ইফেক্ট ইত্যাদি সব জ্যোতির পদার্থ বিজ্ঞানীয় ব্যাপারগুলোই ঘুরে ফিরে দুটি বইটিতে উঠে এসেছে। কিন্তু তুলনামূলক বিচারে জামাল নজরুল ইসলামের বইটিকে বিশ্বখ্যাত বড় বড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ অধিক মূল্যায়ন করেছেন। যেটি প্রকাশিত হয়েছিল স্টিফেন হকিংয়ের বইয়েরও চাইতে 5 বছর আগে। অথচ স্টিফেন হকিংয়ের বই নিয়ে যতটা মাতামাতি সারা বিশ্বে হয়েছিল, তার ছিটে ফোটাও হয়নি জামান নজরুল ইসলামের কোনো বই নিয়ে। বলা হয়ে থাকে বিশ্বের 7 জন শ্রেষ্ঠ বিজ্ঞানীর নাম বলতে গেলে সে তালিকায় নাকি জামান নজরুল ইসলামের নামও চলে আসবে। বিশ্বের বুকে বাংলাদেশের গর্ব জামান নজরুল ইসলাম। 1981 সালে লন্ডনের লাখ টাকা বেতনের চাকরি এবং উন্নত সুযোগ সুবিধা ছেড়ে মাত্র 3000 টাকার বেতনে চাকরি নিয়ে তিনি চলে আসেন মাতৃভূমি বাংলাদেশে। বাংলাদেশের বিজ্ঞান শিক্ষা এবং বিজ্ঞান গবেষণার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি। তাই সব সুযোগ সুবিধা ছেড়ে দেশে চলে এসেছিলেন এ মহাবিজ্ঞানী। অথচ এত বড় সম্পদ আজ আমাদের দেশে অবহেলিত।